আজ টিআইবির একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে তারা বলেছে যে অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল বা কিংস পার্টি গঠন করা হয়েছে, কিন্তু সেখানে তারা কোনো দলের নাম বলেননি। কিন্তু সংবাদ সম্মেলন যখন হয়েছে এটির প্রকাশনা অনুষ্ঠানে, সেখানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন যে এই কিংস পার্টি হচ্ছে এনসিপি, যাদের দুজন এখনো সরকারে আছেন। আপনার প্রতিক্রিয়া জানতে চাই। ধন্যবাদ আপনাকে, আমার দুই বিজ্ঞ সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো টিআইবির প্রধান ইফতেখারুজ্জামান শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের প্রধান নন, তিনি এই মুহূর্তে জাতীয় যে ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের একজন সদস্য। তো তার কাছ থেকে যখন এবং তার প্রতিষ্ঠানের কাছ থেকে যখন এই ধরনের রাজনৈতিক মন্তব্য, যেটা আমরা আগে দেখেছি যে আমাদের প্রতিপক্ষরা বারবার আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করা হতো, আমাদেরকে মোরালি উইক করার চেষ্টা করতেন যে আমরা একটা কিংস পার্টি, তো তার কাছ থেকে এই ধরনের মন্তব্য আসাটা এটা খুবই অপ্রত্যাশিত এবং আমার মনে হয় এটা কেউ প্রত্যাশা করে না, এটা শুধুমাত্র আমরা না। তো এটার মাধ্যমে যে বিষয়টা স্পষ্ট হয়েছে যে এনসিপি একটি রাজনৈতিক দল হিসেবে, দেখেন আমরা বারবার একটা বিষয় বলে আসছি যে আমরা গণঅভ্যুত্থানের পরে সৃষ্ট হয়ে একটি দল, আমাদের যেই প্রতিটা রাজনৈতিক দলের একটা নির্দিষ্ট প্রেক্ষাপট থাকে, তারা একটি ঘটনাকে কেন্দ্র করে অথবা একটি বিশেষ রাজনৈতিক অবস্থার মধ্য থেকেই তারা প্রয়োজন বোধ করে যে দেশে রাজনৈতিক যেই পরিসরে আমাদের আত্মপ্রকাশ করা উচিত। এনসিপিও তদ্রূপ একটি দল যেটি গণঅভ্যুত্থানে অরাজনৈতিকভাবে নেতৃত্ব দানের পর তাদের মনে হয়েছে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে এবং যে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা আছে তার পরিবর্তনে তাদের রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হওয়া উচিত। তো সেই প্রেক্ষাপটে আমরা যখন দল করেছি, আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু সহযোগিতা চাইনি এবং এখনও চাচ্ছি না। পাশাপাশি সহযোগিতা না চাইলেও তো সহযোগিতা পাচ্ছেন আপনারা। না, একটা বিষয় বুঝতে হবে যে সহযোগিতা পাচ্ছে, এটা পরে আসছি। প্রথমত এখানে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী তরুণ যারা সমন্বয়ক ছিলেন, তাদের যেই গণঅভ্যুত্থানকালীন ভূমিকা এবং তারপর তারা রাষ্ট্র গঠনে যেভাবে ভূমিকা পালন করেছেন, তাদের অংশ হিসাবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা হিসেবে যেখানে যে 3 জন ছাত্র প্রতিনিধি আছেন, তারা কিন্তু মূলত এনসিপির পারপাস অথবা এনসিপির জন্য কোনো কাজ করছেন না। তারা টুকিটাকি যা কাজ করছেন, যতটুকু চেষ্টা করছেন, গণঅভ্যুত্থানের মাঠ থেকে যে দাবি উঠে এসেছে সে দাবি তারা মিনিমাল স্কেলে বাস্তবায়ন করার চেষ্টা করছেন সরকারের থেকে। এনসিপি কি সুবিধা পাচ্ছে সেটা বললে হয়তো আমার জন্য উত্তর দেওয়া সুবিধা হতো। তবে আমরা যদি আমাদের গঠন প্রক্রিয়া বলি, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আপনি 3 অগাস্টে যে ঘোষণা হয়েছিল সেটা ছিল ছাত্র নাগরিক অভ্যুত্থান, এবং 3 অগাস্টের আগেই আমাদের একটা পরিকল্পনা ছিল যে ছাত্রদের আন্দোলনের সাথে নাগরিকরা কিভাবে সংহতি জানাচ্ছে, আমরা একটা নাগরিক কমিটি গঠন করব অথবা নাগরিক অ্যালায়েন্স, যে কোনো নামে নাগরিকদের একটা আলাদা সংগঠন গঠন করব। কারণ 3 অগাস্টে কারো জানা ছিল না যে 5 অগস্টেই আপনার এই সরকারের পতন হবে এবং আমরা নতুন একটা বাস্তবতার মুখোমুখি হব। তখন যে নাগরিক সংগঠনটা, সেটা 5 আগস্টের পরে আপনার সেপ্টেম্বরের 8 সেপ্টেম্বর সংগঠিত হয় শহীদ মিনারে। এই নাগরিক সংগঠন এবং আপনার যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের একাংশ নিয়ে কিন্তু এনসিপি গঠিত হয়েছে। এখন এনসিপি এই কারণে কি জাতীয় নাগরিক পার্টিকে কিংস পার্টি বলা হচ্ছে যে দুইজন, যিনি আপনাদের দলের প্রধান, তিনি সরকারের উপদেষ্টা ছিলেন এবং উপদেষ্টা থেকে এসেই তিনি আপনাদের দলে জয়েন করলেন। এখনো যারা দুজন উপদেষ্টা হিসেবে যেরকম বলা হচ্ছে যে দলের 2 জন এখনো আছেন, এই রিপোর্টে যেটি বলা হয়েছে সরকারে আছেন, তারা সরকার থেকে যদি উপদেষ্টা আর না থাকেন আপনাদের দলে জয়েন করবেন, এই ধরনের একটি ধারণা মোটামুটি, যদি আমরা সেটি ধরেও নেই যে তারা জয়েন করবেন না, সেটি যদি ধরে নিই, তারপরেও দেখা যায় যে যখন প্রধান উপদেষ্টা বলেন যে তিনি পদত্যাগ করবেন, তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে সে বিষয় নিয়ে কথা বলেন। যখন 4টি প্রধান দলকে ডাকা হয়, সেখানে যেমন এনসিপি থাকে এবং এনসিপির যে আমরা দেশব্যাপী যে মার্চ কর্মসূচি দেখলাম, মার্চ শুধু গোপালগঞ্জে ছিল, অন্য জায়গায় পদযাত্রা ছিল, সেখানেও আমরা দেখেছি যে সরকার যেভাবে পুলিশ এবং আর্মি দিয়ে যেভাবে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করেছে, এইসব কারণে কি এই ধারণা মানুষের মনে হচ্ছে যে এটি একটি কিংস পার্টি? না, এখানে প্রথমত আপনি মানুষের মনে হচ্ছে আমরা এখানে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি টিআইবি অথবা কিংস পার্টির কথাটা কিন্তু অনেক আগে থেকেই আমরা শুনছি, এই প্রতিবেদনের আগে থেকেই কিন্তু সেই বিষয়টা কিংস পার্টির কথাটা আমরা আগে থেকে যেটা শুনে আসছি, আমরা মূলত রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকে শুনে আসছি। জনগণ আমাদের সরকারি দল হিসেবে গ্রহণ করেনি, জনগণ আমাদেরকে অভ্যুত্থানে অংশগ্রহণকারী একদল তরুণ হিসেবে গ্রহণ করেছে। এই পদযাত্রায় আপনি যেটা বলছেন যে সরকারের মূলত হেভি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান দেখা গিয়েছে গোপালগঞ্জে হামলার পর থেকে। এখন সেইটা রাষ্ট্রের উচিত প্রতিটা নাগরিকের সুরক্ষার ব্যবস্থা করা, পাশাপাশি
এখন যেহেতু একটা ট্রানজিশন সময় চলছে, গণঅভ্যুত্থানের যে শক্তি, যেমন আপনি যদি বলেন শীর্ষ সমন্বয় একটা যাদের জীবনের ঝুঁকি আছে তাদের নিরাপত্তা দেওয়া সরকারের একটু বেশিভাবে দায়িত্ব। বেশিভাবে বলছি এই কারণে, কারণ একটা প্রতিটা নাগরিকের আপনার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু যখন আপনার কারো নিরাপত্তার সাথে রাষ্ট্রের স্ট্যাবিলিটির প্রশ্ন যুক্ত হয়ে পড়ে, একটা বিভিন্ন গোষ্ঠী এখানে রাজপথে নামে আসার সম্ভাবনা তৈরি হতে পারে, তাদের নিরাপত্তা অবশ্যই সরকার দিবে। তো সেই জায়গাটা এনসিপির আপনার রাজনৈতিক কিংস পার্টি হওয়া কখনো নির্দেশ করে না। আরেকটা বিষয় বলে যে এখন যে দুজন সরকারে আছেন, এখন এটা তো সবাই জানেন যে তারা ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন। ইভেন আপনার দেখেন তাদের সাথে এনসিপির যে সম্পর্কের অনেকগুলো ডাইমেনশন আছে। একটা বড় জায়গায় আমি বলে দিই, টেকনিক্যালি আমরা কিন্তু গঠনতন্ত্র মেনে এখন আপনার এই এনসিপি পরিচালিত হচ্ছে। আমাদের গঠনতন্ত্রে এনসিপিতে কেউ জয়েন করতে চাইলে তাকে সাধারণ সদস্য হিসেবে জয়েন করতে হবে, এবং জয়েন করার সময় আপনার এনসিপির যে বিদ্যমান কেন্দ্রীয় সদস্য আছে তাদের ভোটাভুটি লাগবে। এখন যদি মনে হয় ধরেন তারা কেউ জয়েন করতে চান সরকারের পদত্যাগ করার পর, এটা নির্ভর করছে আসলে এনসিপি নেতৃবৃন্দ এবং এনসিপির যে কাউন্সিলর আছেন তারা কিভাবে এটা দেখছেন। এটা কিন্তু বাস্তবতা, আপনার হয়তো বা আগামী দিনগুলোতে তাই দেখা যাবে। এমন না যে ধরেন তারা সরকারে আছে বলে। আপনার কি মনে হয় যে পাবলিক পারসেপশন, এটা আপনি যেটি বলছেন সেটি পাবলিক পারসেপশন এমনও আছে আসিফ মাহমুদ বিএনপিতে জয়েন করবেন, অনেক জায়গায় বলছেন, এবং একটা সময় কায়কোবাদের সাথে মিলে যাবেন। আমি পাবলিক পারসেপশন খুব স্ট্রংলি এটা শুনি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আসিফ মাহমুদ কি বিএনপিতে জয়েন করবেন পরিষ্কার, এবং আপনি পরিষ্কারভাবে বলেছেন যে এটি একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে আপনারা দেখছেন, এবং এটা অনভিপ্রেত, এটা মানে ওনার সিভিল সোসাইটির কাছ থেকে রাজনৈতিক বক্তব্য আশা করি। যেহেতু আপনি সেই পার্টিরই, আপনার কাছে এটি অনভিপ্রেত হবে, সেটি আসলে খুব অবাক হওয়ার মনে হয় কিছু নেই। রোববার যে সমাবেশটি হলো সেটি নিয়ে একটা ছোট প্রশ্ন করতে চাই। অনেক মিডিয়াতেই বলা হচ্ছে যে যত জনসমাগম আশা করা হয়েছিল ততটা জনসমাগম হয়নি। আপনাদের আশা কি এত, মানে যে ধরনের জনসমাগম আপনারা আশা করেছিলেন সেই অনুযায়ী কি জনসমাগম হয়েছে? আমাদের আশাতীত হয়েছে। আমরা আশা করেছিলাম সেখানে মোটা দাগে 87,500 মতো জনসংখ্যা আসবে, কিন্তু আমরা যেটা দেখেছি যে এখানে 50,000 পার হয়ে গিয়েছে। হ্যাঁ, যেটা সকাল থেকে আমরা যারা এখানে ঢাকায় অবস্থান করেছেন আমরা তো আশা করি না। আমরা আশা করেছিলাম কাদেরকে, এই গণঅভ্যুত্থানে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে যখন আমরা গিয়েছি পদযাত্রা যারা অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করার মাধ্যমে এখন নেতৃত্ব তৈরি হয়েছে, তাদেরকে আমরা একসাথে তৈরি করতে চাইছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য মানে ভেসে আসছে, অনেকে বলছেন যে শিবির যেহেতু লোক পাঠায়নি, শিবিরের সাথে যেহেতু সাম্প্রতিক সময়ে, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে খেয়াল করেন আপনি দেখবেন যে এটি তো হাইলি অ্যালগরিদম বেসড। আসলে আমি যেটা দেখি আমার কাছে এনসিপির অ্যাপ্রিসিয়েশন বেশি আসে। আচ্ছা, অনেকেই বলার চেষ্টা করছেন যে শিবির যেহেতু লোক পাঠায়নি তাই আপনাদের জনসমাগম কম হয়েছে। আপনারা কি একমত? শিবির তার মানে শিবির লোক পাঠাতো তাই তো বলার চেষ্টা করছেন? না, শিবিরের সাথে তো আপনাদের এক ধরনের ভালো সম্পর্ক ছিল, এই ধরনের একটি ধারণা অ্যাট লিস্ট ছিল গণঅভ্যুত্থানের সময়। কিন্তু সাম্প্রতিক সময় আমরা একদম খুব সাম্প্রতিক সময় এসে আমরা দেখছি যে সেই বিষয় নিয়ে একটু এখন দেখছি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের মধ্যে সময় না, যখন আপনার এটি একেবারে খুবই সাম্প্রতিক আন্দোলন হয়েছে, আপনাদের আন্দোলনের মাঝখানে কিন্তু শিবিরের সাথে আপনার ছাত্র নেতৃত্বের বড় আপনার এই বিষয় নিয়ে আমি বিরতির পর আপনার কাছে আবার ফিরে আসব। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছে যেতে চাই। একই রিপোর্ট যেটি নিয়ে আমি আলাউদ্দিনের সাথে কথা বলছিলাম সেই বিষয়টি নিয়েই আপনার সাথেও কথা বলতে চাই। এই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে যে গত বছরের অগাস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 11 মাসে দেশে 471টি রাজনৈতিক সহিংসতায় 121 জন নিহত হয়েছেন। এসব ঘটনার 92% সঙ্গে বিএনপি, 22% সঙ্গে আওয়ামী লীগ, 5% সঙ্গে জামাত, 1% সঙ্গে এনসিপি জড়িত। 92% সঙ্গে বিএনপি। রিপোর্টটি দুঃখজনক এই কারণেই বলছি এটা বিএনপির জন্য দুঃখজনক। রিপোর্টের যারা তৈরি করেছেন তাদেরকে আমি দোষ দিচ্ছি না, এবং আমরা লক্ষ্য করেছি যে রিপোর্টের কোনো অংশ পলিটিক্যাল পার্টিগুলো নর্মালি এতদিনের কালচার যে অংশটুকু তাদের পক্ষে যায় সেই অংশটুকু খুবই জোর দিয়ে বলে, এবং যে অংশটুকু তার দলের বিপক্ষে যায় সেই অংশটুকু তারা হাইড করার চেষ্টা করে। আমার মনে হয় গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেই রাজনৈতিক দলই করি না কেন, আমরা একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিলাম, আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের জন্য আমি অন্তত মাঠে নেমেছিলাম। আমি আমার পলিটিক্যাল আইডেন্টিটিকে সরিয়ে রেখে বলছি, এবং আমি সেই মাঠে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি একজন নাগরিক হিসেবে আজকে এই মাঠে এসেছি। সো আমি রিপোর্টের কোনো অংশকে প্রেইজ করব আর কোনো অংশকে আমি ছুঁড়ে ফেলে দিব, ওই পলিটিক্স আমার মনে হয় পুরনো পলিটিক্স। সো 92% সহিংসতার সঙ্গে বিএনপি জড়িত, এটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল। বিএনপিকে সেটা ওভাবেই দেখতে হবে, এবং সামনে নির্বাচন,
আমরা জানি না আসলে নির্বাচনটি কবে হতে যাচ্ছে, বিকজ ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর টু জুন এখানে একটা 6 মাসের লম্বা পিরিয়ড আছে। এই পিরিয়ডের মধ্যে কোন মাসে নির্বাচন হবে জানি না, এবং যতই দিন যাচ্ছে এই ধরনের রিপোর্ট কিন্তু আরো বিভিন্ন জায়গা থেকে আসবে। ঘোষণা আসতে পারে বলে আমরা শুনছি। ওয়েল, সেটাও পারসেপশন আমাদের, আমরা জানি না ঘোষণা আসবে কিনা, আসলে তো দেখা যাক সেটা। বরং আজকে আমরা একটা স্ট্যাটাস দেখলাম একজন ইনফ্লুয়েন্সিয়াল উপদেষ্টার যে 1-11 পদধ্বনি শোনা যাচ্ছে। সো তারপরে যদি কালকে আমরা নির্বাচনের একটি তারিখ পাই, সেই নির্বাচনটি আদৌ সেই তারিখ মতো হতে পারবে কিনা, হতে দেয়া হবে কিনা, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। আমরা ওইটা একপাশে সরিয়ে রাখি আলোচনা, ওটা আমরা করব পরে। বরং আমরা এখন এভাবে ধরি যে যদি সামনের আগামী বছরের 6 মাসের মধ্যে কোন এক সময় নির্বাচন হয় এবং এর মধ্যে এই ধরনের রিপোর্ট আসতে থাকে যে এত সহিংসতার সঙ্গে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং মানে মোস্ট অ্যাসপায়ারিং পার্টি যে পাওয়ারে যাবে তাদের লোকজন জড়িত, সেটা এই পার্টির ইমেজ এবং পার্টির ভোটের জন্য ক্ষতিকর হবে। 1, 2 হচ্ছে বিএনপি তার 3 থেকে 4 হাজার নেতা কর্মীকে বহিষ্কার করেছে, কিন্তু তেমন কোনো ফলপ্রসূ সুফল তো এখনো মাঠে দেখা যাচ্ছে না। সেটিও রিপোর্টে বলা হয়েছে। আপনি বলার আগে সেজন্য আমি বললাম যে জানি এই কথাগুলো আসবে। সো এগুলো আমার মনে হয় বিএনপিকে আরো সিরিয়াসলি বিষয়গুলো নিতে হবে, এবং বিএনপির যেই লেভেলের নেতাই এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকুক না কেন, সে যত বড় বা যত ইনফ্লুয়েন্সিয়াল বা যত প্রিয় নেতাই হোক না কেন, কিংবা সেই নেতার পরিবার হোক না কেন, সেই ব্যাপারে দলকে খুব শক্ত পদক্ষেপ যদি না নেয় তাহলে বার্তা খুব ভালোভাবে পৌঁছবে না। আপনি ইউনিয়ন বিএনপি বা ওয়ার্ড বিএনপির সভাপতিকে বহিষ্কার করে আপনি যে কোনো পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবেন না, কার্যকর ইম্প্যাক্ট ফেলা যাবে না, it has already been proven. Now let's talk about that other portion, যেখানে বলা হচ্ছে যে সরকারি দল হিসেবে এনসিপির নাম আসছে। আমার মনে হয় যে কথাটা আমরা এত ভেগলি না বলে আমরা যদি একটু ক্রোনোলজিক্যালি দেখি যে কেন এই পারসেপশনটা তৈরি হয়েছে। পারসেপশনটা তৈরি হয়েছে তার অনেকগুলো কারণ আছে, এবং পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন পলিটিক্স। আপনি ব্যক্তিগত জীবনে সাধু হতে পারেন, কিন্তু পারসেপশন যদি থাকে যে আপনি আপাদমস্তক একজন লুটেরা, তাহলে পলিটিক্সের মাঠে আপনার টিকে থাকা মুশকিল হবে। আমি একটা ব্যক্তির কথা বলছি, মানে একজন ব্যক্তি হিসেবে বলছি, বাট এটা একই ক্ষেত্রে দল, গোষ্ঠী, সমর্থক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। সো পারসেপশনকে আপনি উড়িয়ে দিতে পারেন না, পারসেপশন ভীষণ গুরুত্বপূর্ণ পলিটিক্সে। কেন এই পারসেপশনটা তৈরি হলো এই কারণেই, যখন আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরের গণমাধ্যমকে বললেন আমি ছাত্রদেরকে বলেছি দল করার, না হলে এই 24-এর অভ্যুত্থানের স্পিরিট নষ্ট হয়ে যেতে পারে, সো বেহাত হয়ে যেতে পারে, এইটা বলার মাধ্যমে উনি একটি দলকে বা একটি গোষ্ঠীকে ওন করলেন। কিন্তু এই যে গণমানুষের অভ্যুত্থান, যে অভ্যুত্থানের খুব ছোট একটা অংশে আমি দাঁড়িয়ে আছি, খুবই ছোট একটা অংশে কামাল ভাই দাঁড়িয়ে আছেন, খুবই ছোট একটা অংশে দোলা আপনি দাঁড়িয়ে আছেন, যার যার রাস্তা থেকে শেষে এই অভ্যুত্থানটা তৈরির জন্য, প্রেক্ষাপট তৈরির জন্য এবং মাঠে থেকে যে যখন যেভাবে পেরেছি আমরা কাজ করেছি, আমাদেরকে আদার্স করে দেয়া হলো। 2 হচ্ছে, যখন আমরা দেখলাম যে নাহিদ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার পরে উনি একটি দলের দায়িত্ব নিলেন এবং তাকে গুড বাই বলার সময় প্রেস সচিব একেবারে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন আমরা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে চাই, তখনই বোঝা গেল যে কতটুকু টান এবং ভালোবাসায় দলটির প্রতি প্রধান উপদেষ্টার আছে বা প্রধান উপদেষ্টার ক্যাবিনেটের আছে। 3 হচ্ছে, যখন প্রধান উপদেষ্টা মনের দুঃখে কিংবা যে কোনো কারণেই হোক পদত্যাগের মতন কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য মনস্থির করলেন বা বিষয়টি আলোচনার করা যেতে পারে বলে তিনি মনে করলেন, তিনি কিন্তু সকল রাজনৈতিক দলকে ডাকলেন না, ডেকে বললেন না যে আপনাদের এই 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 অসহযোগিতার জন্য আমার মনে হচ্ছে যে আমি আমার ডিউটি ঠিকমতো পালন করতে পারছি না, সো আই ওয়ান্ট টু গেট আউট অফ ইট। হতে পারে যে তিনি তো বলেছেন যে তার নিয়োগকর্তা হচ্ছেন ছাত্ররা। অ্যাবসলিউটলি। তো তাহলে তো ওই দেখেন ওই হোল স্কোয়ারই আমরা যাচ্ছি ব্যাক টু দ্যাট। আরেকটা একটু আমরা সচিবালয় ঘিরে সমন্বয়কদের দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি একজন উপদেষ্টা যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, তার এলাকায় নানান রকম নৃশংস কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। আমি একজন আইনজীবী হিসেবে তাকে দোষী বলছি না, আমি বলছি অভিযোগ উঠছে। এই অভিযোগের কোন রকম কোন তদন্ত, কোন রকম কোন জবাবদিহিতার মধ্যে তাকে আনা এখন পর্যন্ত আমরা সেটা দেখি না। তিনি এখন অফিশিয়ালি এনসিপির কেউ নন, কিন্তু তিনি ছাত্র প্রতিনিধি এবং ছাত্র প্রতিনিধিদের প্ল্যাটফর্মটাই হচ্ছে এনসিপি, তাই না? সো
এটা এটা পারসেপশন তৈরি করে। আমরা লিগালি অনেক সূক্ষ্ম আর্গুমেন্টে যেতে পারবো, আমি ওখানে না, আমি ওখানে আছি। আলাউদ্দিন মাহমুদ বলছিলেন যে কোনো লাভ নাই। আসিফ মাহমুদ বিএনপিতে যেতে পারেন এরকম একটি পারসেপশন এবং নাকি আছে। ডিসিএসপি দেরকে আমরা দেখেছি সরকারি নির্দেশে সহায়তা করতে, তাদের ইনঅগারেশন সেরেমনিটা যাতে তারা খুবই জাঁকজমকপূর্ণ ভাবে করতে পারে, লোক সমাগম যাতে হয়, পাবলিক ট্রান্সপোর্ট তারা অ্যারেঞ্জ করে সরকারি ভাবে, এগুলো আমরা দেখেছি। জি, ধন্যবাদ রুমিন ফারহানা। জনাব মাসুদ কামাল, এই প্রসঙ্গে যদি কিছু বলতে চান। তাছাড়া আরেকটি জিনিস জানতে চাই, যেটি রুমিন ফারহানা এরই মধ্যে বলেছেন, যে অন্তর্বর্তী সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছেন যে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে। আজ 6:45 তিনি তার ফেসবুকেই পোস্ট দেন। এর কিছুক্ষণ পরে তিনি পোস্টটি এডিট করেন, সেখানে লিখেন যে ১/১১ পদধ্বনি শোনা যাচ্ছে, তবে জুলাই জয়ী হবে, জনগণের লড়াই পরাজিত হবে না। এদিকে বিএনপির সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন যে ১/১১ নিয়ে উপদেষ্টা মাহফুজ যে পোস্ট দিয়েছে তা হয়তো ঘণ্টাখানেক পরে আবার তিনি ডিলিটও করবেন, এবং তিনি সত্যি সত্যি ডিলিট করেছেন। আপনি কি এরকম কোনো পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা? এবং এই প্রসঙ্গ নিয়ে সাম্প্রতিক সময় আমরা আরও কথা শুনছি যে ষড়যন্ত্র হচ্ছে। প্রথমত সালাউদ্দিন সাহেব একটু ভুল করছেন, ঘণ্টাখানেক পরে না 3 ঘন্টা পরে সে ডিলিট করছে। সেই অনেক সাহস তার অনেকক্ষণ ছিল। বিষয়টা কি জানেন, আসলে সরকার, আমি কিন্তু মাহফুজ আলমকে বিচ্ছিন্ন কোনো ব্যক্তি ভাবি না, উনি হলেন পার্ট অফ গভর্নমেন্ট। সরকার আসলে মানুষকে ভয় দেখাচ্ছে, আর কিছু না। এটা সরকার মানুষকে একটা ভয় দেখাচ্ছে যে 1/11 কিন্তু আসলো বলে কাজে আমাদেরকে তোমরা সাপোর্ট দাও, আমাদের টিকে থাকতে হবে, এই হলো মূল বক্তব্যটা। এবং এই ভয়টা নানাভাবে আকারে ইঙ্গিতে পোস্ট দিয়ে আবার সেটাকে তুলে দিয়ে, এটাও কিন্তু দেখেন উনি তুলে দিয়েছে, কিছু যায় আসে না। কিন্তু উনি কি ভাবছেন সেটা তো উনি প্রকাশ করেছেন। উনি আধা ঘন্টা পর তুলে দিলেন কি দিলেন না, এটা কিন্তু ইম্যাটেরিয়াল। উনি কি ভাবছেন সেটা প্রকাশ হয়ে গেছে। কিন্তু আমি অনেক কিছুই চাই, কিন্তু সামাজিক ভয়ে আমি হয়তো বলি না, করি না। কিন্তু কাজে আমি কি করি না এটা ইম্পর্টেন্ট না, আমার নিয়তটা হলো ইম্পর্টেন্ট, আমার মনের মধ্যে কী চলছে সেটা হলো ইম্পর্টেন্ট। ওই যে প্রধান উপদেষ্টা একবার সবার কাছে চান্দা চাইছিল না, আন্দা দেন, ওটা হলো ইম্পর্টেন্ট। তার মনে ওটা চলে, তার মনে হলো এনজিও কোম্পানি, এটা হলো এনজিও মানসিকতা। মানুষের কাছ থেকে নেব, কত নেওয়া যায়, একটা ইস্যু দেখে কত নেওয়া যায়, এগুলো এনজিও মানসিকতা। উনি হয়তো বলবেন যে আমি করি নাই, হ্যাঁ আপনি করেন নাই, আপনার লোক তো করছে। কোন লোকটা করছে তাকে আইডেন্টিফাই করছেন, তাকে বের করে দিয়েছেন, তার প্রতি কোনো অ্যাকশন নিয়েছেন? নেন নাই তো, তার মানে আপনি করছেন। তো এগুলো হলো মানসিকতা। ওনাদের একটা মেন্টালিটি হলো মানুষকে ভয় দেখাও, এই কিন্তু 1/11 আসলো, অতএব আমি তোমার জন্য বিকল্পহীন একটা ব্যক্তি যাকে তোমার ক্ষমতায় রাখতে হবে। আর যে আলোচনাগুলো হচ্ছিল এখানে, টিআইবির কথা, এই যে আপনার কিংস পার্টি, তারপর আপনার বিএনপির এই যে মারামারি, অমুক আদাবাজি, এগুলিও কিন্তু আমি এই জন্য আমি দায়ী করি। কিন্তু আমি এনসিপিকেও দায়ী করি না, আমি বিএনপিকেও দায়ী করি না, আমি দায়ী করি সরকারকে। সরকার সুকৌশলে দেখেন আমি কি কত বড় ক্ষতিটা করছে এই দেশের। মানে এনসিপিদের ভুল একটাই, এনসিপি মানে স্টুডেন্টদের ভুল একটাই, সেই ভুলটা হলো ডক্টর ইউনূসের মতো একজন ভুল ব্যক্তিকে পছন্দ করছে না। এই লোকটা এনসিপিকে শেষ করে দিছে, এনসিপি জানেও না কেমন করে তারা শেষ করে দিল। তারা বিশ্বাস করছে এই লোকটার উপর, সে শেষ করে দিছে, এই স্টুডেন্টদেরকে শেষ করে দিছে। রিয়াদের একটা বক্তব্য আমি পড়লাম, সে ইয়াকে বলছে, জাজকে বলছে যে আমি গরিবের সন্তান, টাকা দেখে মাথা খারাপ হয়ে গেছিল। যদি ধনীর সন্তানও হয়, ধরেন আমি ধনীর সন্তান অথবা ধরেন ও ধনীর সন্তান, তো ওর ধনী পিতা কি ওরা লাখ লাখ টাকা দেয় প্রতিদিন? দেয় না। কিন্তু ধনী লোকও তার সন্তানের কাছে 1000 টাকা দিলে হিসাব নেয়, টাকাটা কই খরচ করছো, কারণ তার সন্তানকে সে বখে যেতে দিতে চায় না। ও যখন হাতে এতগুলো টাকা পেয়ে যায়, মাথা খারাপ হবেই রে ভাই, মাথা খারাপ হবে। এবং এই কাজটা কে করছে? এই সরকার করছে। এই সরকার তাদের উপর একটা মানে আপনার এই যে কিংস পার্টি, এটা সরকার চাপা দিয়েছে, এই সরকার প্রধান চাপা দিয়েছে। আমি ওদের দোষ দিই না তো, বিশেষ করেন আমি ওদের দোষ, ওদের না মায়া লাগে। এই গভর্নমেন্ট কি করলো এই কাজটা? ওরা কি চাইছে আমাকে ওই এসিবিতে উঠাই দাও? ওরা কি বলছে আমার হয়ে তোমরা গুলি করো? ওরা বলছে সমস্ত দায় চাপছে ওদের উপর, যেখানে তারা পুলিশ প্রহরা পায় নাই। এর আগে এনসিপি বিভিন্ন জায়গায় যায় নাই, মিটিং করে নাই, মিটিং তো করছে। দরকারটা কি তাদের ছিল?
এগুলি সরকার করছে। কেন করছে সেটা বলে বিএনপি যে বলছে কেন করেছে এবং সরকারের সব বিষয়ে আপনি কি অতিমাত্রায়, আমি এর আগেও আরেকটি প্রোগ্রামে আপনাকে প্রশ্ন করেছিলাম যে ওরকম যত দোষ নন্দ ঘোষ, এরকম যত দোষ আপনি সরকারের ঘাড়ে ইদানিং চাপিয়ে দিচ্ছেন কিনা এবং সেই ন্যারেটিভ কোনোভাবে কি আওয়ামী লীগকে সহায়তা করছে কিনা, সেই প্রসঙ্গে আমরা আসবো একটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। বিরতির আগে কথা হচ্ছিল জনাব মাসুদ কামাল আপনার সাথে, এবং আপনি বলছিলেন যে এনসিপি যে একটি কিংস পার্টি হিসেবে আবির্ভূত হয়েছে বা তাদেরকে বলা হচ্ছে, এটির দায় আপনি আসলে তাদেরকে যতটা দিবেন তার চেয়ে অনেক বেশি দিতে চান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে। এবং আমি আপনাকে বলছিলাম যে আপনি খুব অনেক ক্রিটিক্যাল সরকারের ব্যাপারে, আমরা দেখি সবসময়ই। এবং সম্প্রতি আমরা দেখছি যে সুশীল সমাজ হিসেবে যাদেরকে আমরা জানি তারা সবাই সরকারের বিষয়ে অনেক বেশি ক্রিটিক্যাল হচ্ছেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যেমন বলেছেন যে অন্তর্বর্তী সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে। শাহদিন মালিকও একই ধরনের কথা বলেছেন যে ভালো মন্দ যেই হোক রাজনীতিবিদদেরই দেশ চালাতে হবে। এমনকি প্রফেসর আনু মোহাম্মদ তিনিও বেশ কট্টর ভাষায় সরকারের সমালোচনা করেছেন। এটার আসলে কারণটা কি যদি একটু বলেন? ওনারা কেন বলছেন সেই কারণে আমি বলতে পারবো না, আমি আমারটা বলতে পারি। এই সরকার যেদিন গঠন হলো আমি সেই দিন থেকে ক্রিটিক্যাল, কারণ ওই দিন থেকে আমার মনে হয়েছে যে এই লোকগুলি পারবে না। কোন লোকগুলি পারবে না পারবে সেটা তো বোঝার ক্ষমতা আছে রে ভাই আমার। আমি এই দেশে 36 বছর ধরে সাংবাদিকতাই করি। কেন আপনার মনে হলো যে এই লোকগুলিকে চিনি আমি, ম্যাক্সিমাম লোকগুলিকে আমি চিনি। এদের এমন কোনো অতীত নাই যারা ভয়ঙ্কর ভালো কোনো কাজ করে ফেলবে। শুনেন, এটা একটা নর্মাল গভর্নমেন্ট ছিল না। এই গভর্নমেন্টের উপর, নর্মাল একটা গভর্নমেন্টের উপর যে দায় দায়িত্ব থাকে এদের উপর দায় দায়িত্ব ছিল আরো অনেক বেশি, এবং এরা সবাই এই কাজের জন্য অযোগ্য। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না, কেউ না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। এরা মেন্টালি প্রিপেয়ার ছিল না। ইউনূস সাহেব যদি মেন্টালি প্রিপেয়ার থাকতো তাহলে ফ্রান্সে ওই সময় ডাক্তারের কাছে যাইতো নাকি অপারেশন করার জন্য? উনি মেন্টালি প্রিপেয়ার ছিলেন না। একটা অপ্রস্তুত লোককে আইনে আপনি বসাই দিয়েছেন চেয়ারে যুদ্ধক্ষেত্রে, এবং এটা বিশাল যুদ্ধ। এবং উনি নিজে, আচ্ছা, নুরুল কবিরের কাছে ইন্টারভিউ উনি কি বলছেন? উনি বলছেন ওনারা এই কাজটা জানেন না, এটা ওনাদের ফিল্ড না, দেখি করতে করতে শিখবো, বলেন নাই? বলছেন। এবং উনি বলছেন যে অন্য যারা কারা কি করতেছে, আমি তো ভালো মতো বিষয়টা বুঝি না, তো ওনাদের আমি কি ভুল ধরবো? বুঝলেন? তার মানে উনি করতে করতে শিখ, তার মানে উনি একটা এক্সপেরিমেন্ট করতেছেন, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে উনি যাবেন। দেশ নিয়ে এটা হয়? পৃথিবীর কোন একটা সরকার যদি এই কথাগুলি বলে। মাসুদ কামাল, আপনার মতে কি কারা অল্টারনেটিভ ছিলেন? যারা অল্টারনেটিভ কে ছিলেন আমার বলা দরকার। আমি অন্য যে ট্রাই করি না, যে আমি নাম বলে কারে বিপদে ফেলবো। প্রস্তুত তো কেউই ছিলেন না। প্রস্তুত কেন, কি কারণে থাকবে না? একটা আন্দোলন ছিল তো, এই আন্দোলনের মধ্যে অনেকেই ছিল, উনি ছিলেন না। এই আন্দোলনের আগে পাশে ডাইনে বাই উনি ছিলেন না। উনি যাদের আনছেন তারাও কেউ ছিল না। কিন্তু আমরা তো শুনছি জাতীয় সরকার গঠন করার এক ধরনের প্রস্তুতি বলে এই উপদেষ্টাদের 80% উপদেষ্টার শারীরিক, মানসিক, আর্থিক এবং বুদ্ধিভিত্তিক কোন ধরনের ইনভলভমেন্ট এই আন্দোলনের সঙ্গে ছিল না। এই যে নূরজাহান বেগমের কোনো ইনভলভমেন্ট ছিল? ছিল ছিল বলেন আপনি? আলী মোহাম্মদ ছিল? আন্দোলনের সাথে ইনভলভমেন্ট না থাকলে তারা সরকারে থাকতে পারবেন না, এরকম এটা আমি বলি নাই। কিন্তু এটা হলো এমন একটা সরকার যারা একটা মানে আপনার একটা লক্ষ্য নিয়ে মাঠে নামছে, যাদের মধ্যে চেতনা, সেই চেতনা তো ধারণ করতে হবে। এরা তো কেউ ধারণ করে না এই জিনিস। আমি যে কথাটা বলছিলাম আপনাকে সেটা যে দেখেন কতগুলি, যে আমি ওই প্রসঙ্গের আগে আসি যে কেন উনি এত বড় ক্ষতিটা করলেন। উনি কিন্তু ক্ষতি খালি স্টুডেন্টদের করেন নাই, জাতিকে ক্ষতিগ্রস্ত করছেন। কোথায় সেটা আমি বলি। এদেরকে বিতর্কিত করে দিয়েছে। দেখেন উনি আসলে কার লোক বলেন তো? উনি হলো পশ্চিমা বিশ্বের লোক, এবং পশ্চিমা বিশ্বের সবচেয়ে ভয় পায় কি? তারা ভয় পায় ইয়াং জেনারেশনের আপরাইজিংকে। মনে নাই ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার জন্য আমেরিকাতে এই স্টুডেন্টদের কি করছে তারা? কামাল, এখানে যদি আমি একটু থামাই আপনাকে, যে আপনি বললেন যে উনি হচ্ছেন পশ্চিমা বিশ্বের লোক, সেটি কি একটা কারণ ছিল যে ওনাকে এই পদে তখন বসানো হয়েছিল? কারণ তখন সবাই ভয় পেয়েছিলেন যে আওয়ামী লীগের পতনের পরে যে পশ্চিমা চাপ আসবে সেটি সামলাতে উনি পারবেন না। না না তা না, আমি ওই প্রসঙ্গটা পরে আসতেছি। আগে এটা আমি শেষ করি, এই ধারাবাহিকতা আমি শেষ করি। উনি কিন্তু ওই কাজটাই করছেন যে ইয়াং জেনারেশন যেন আগামীতে কোনো আন্দোলন করতে না পারে, এই কাজটা শেষ করে দিছে। ইয়াং জেনারেশনকে, এই ছাত্রদেরকে এমন একটা জায়গায় উনি পৌঁছে দিছে, এরা যদি আগামীতে কোনো আন্দোলনের জন্য ডাক দেয় কেউ আসবে না, আসবে না। কারণ বলবো তোমরা তো এগুলি করো, তোমরা তো এগুলি করছো।
দেখেন রিয়াদের যে এনসিপির কথা বলছেন নাকি সব তরুণ সামগ্রিকভাবে তরুণ প্রজন্মের কথা বলছেন? উনি তরুণ প্রজন্মকে নষ্ট করেছেন। আমি আরেকটা এক্সাম্পল দেখেন, এই গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে প্রথমে আমি বলছিলাম, তখন আমি মনে করতাম যে ইউনূস সাহেবের মধ্যে একটা মানে শুভ ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। তখন আমি বলছিলাম আপনি 2 জন স্টুডেন্টকে আপনার উপদেষ্টা পরিষদে নিয়ে ভুল করছেন। অনেকে মনে করছে যে আমি তো তাদের যোগ্যতা এবং মেধা নিয়ে প্রশ্ন করছি। না, তা করি নাই। কিন্তু আমি যেটা করছি সেটা হলো এটা করার মাধ্যমে সারা দেশের যে ঐক্যবদ্ধ তরুণ সমাজ ছিল এদের ঐক্যটাকে উনি নষ্ট করে দিয়েছেন। অনেককে বলতে শুনছে, আমাকে বলছে ওদেরকে কিভাবে নির্বাচন করলো, কোন যোগ্যতায় নির্বাচন করলো, আমি নই কেন? এই প্রশ্নটা অনেকের মনে ছিল। কেন আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে 2টা স্টুডেন্ট কিনলেন? ঢাকা ইউনিভার্সিটিকে সবচেয়ে বেশি ওদেরকে 1 লাখ স্টুডেন্ট মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটি কেউ মারা যায় নাই। পাবলিক ইউনিভার্সিটি আপনি কেন নিলেন না? প্রাইভেট ইউনিভার্সিটি কেন নিলেন না? কোনো যুক্তি নেই। এই সমস্ত প্রশ্ন উঠবে এটা উনি জানেন। যিনি এই কাজটা করছেন ঐক্যটাকে ভেঙে দিয়েছেন। ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে? কেউ মন্ত্রী হয়েছে, অন্যরা যারা মন্ত্রী হতে পারে নাই তারা বলছে আমি মন্ত্রণালয়ে যাই, যে আমি তদবির করি। কেউ ভাবছে মন্ত্রণালয়ের মধ্যে যাওয়ার সুযোগ নাই, আমি আমার এলাকায় থাকি, এখানে আমি এই কাজগুলি করি, তদবির করি। শুরু হয়ে গেছে। যারা তদবির করতে পারছে তারা টাকা পাইছে, যারা করতে পারে নাই তারা আবার নিজেদের মধ্যে এক ধরনের ঈর্ষা কাজ করছে, যে আমি তো সমন্বয় হইতে পারলাম না, হইলে তো আমি এগুলি পারতাম। তো এই যে বিষয়গুলো পুরা জিনিসটাকে তছনছ করে দিচ্ছে। যদি উনি না দিতেন, না নিয়ে বলতেন তোমরা সমন্বয় একটা মিলে একটা কমিটি বানাও, তোমরা জনগণের পালসকে ফিল করবা, করে আমাদেরকে জানাবা, এবং আমরা সেটা যদি বাস্তবায়ন না করতে পারি আমাদেরকে চাপ দিবা, তোমাদের সঙ্গে আমরা প্রতি মাসে 2 বার করে বসবো, তাহলে হতো একটা জিনিস। সেই কাজটা করে নাই। তাদেরকে নিয়ে একজনকে একটা যে মন্ত্রণালয়ে আপনি বলছেন যে সরকারে ছাত্রদের প্রতিনিধি নেওয়াটা একটি ভুল সিদ্ধান্ত ছিল। একদম শুরু থেকে বলতেছি। ওইটা করে কিন্তু আমরা পুরো দেশের ছাত্র ঐক্যটাকে তারা একদম ধ্বংস করে দিয়েছে। এই ছাত্ররা হতে পারতো। সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সিদ্ধান্ত ছিল? অবশ্যই। উনি বুদ্ধিমান লোক, বুঝবেন না, আপনারা কাইটা চলে যাবো, আপনি বুঝবেন না। এই ভুলকে যদি এটা ধরে নেই যে এটি আমি তখন মনে করছিলাম ভুল, এটি কি উনি না বুঝে করেছেন নাকি বুঝে করেছেন? আমি তখন মনে করছিলাম না বুঝে করছেন। এখন ওনার কর্মকাণ্ড থেকে বুঝি উনি খুবই যে বলে না মেটিকুলাস ডিজাইন করছে, এটা ওনার মেটিকুলাস ডিজাইন। সেটা উনি কেন করবেন জনাব মাসুদ? এটা কেন করবেন ওনাকে জিজ্ঞেস করেন, আমি কেমন করব? আপনি তো বলছেন যে উনি বুঝে করেছেন। আমি তো বলি, আমি তো বলছি আপনার এই ধারণার পিছে কোনো কারণ আছে? আমি তো বলছি এটা পশ্চিমা বিশ্বের একটা মেটিকুলাস ডিজাইন, যে ইয়াং জেনারেশনকে শেষ করে দাও, পলিটিক্যাল পার্টিকে শেষ করে। আমি বলি আপনাকে শুনেন, এই যে বিএনপির বিরুদ্ধে 92% বলছেন চাঁদাবাজি, মারামারি, হুড়াহুড়ি করে, এটা থামানোর দায়িত্ব কার? বিএনপি কি ভাই কোনো ক্যাডার ভিত্তিক ই করে নাকি, রাজনীতি করে নাকি? একটা বললো সবাই দাঁড়াও, সবাই দাঁড়াবে, এই পার্টি তো বিএনপির না। এটা থামানোর দায়িত্ব গভর্নমেন্টের। বিএনপিকে আপনি দায়ী করতে পারবেন তখন যখন নাকি গভর্নমেন্ট কাউকে অ্যারেস্ট করলে বিএনপি তার বিরুদ্ধে মিছিল করবে। এক্সাম্পলতে বলি, রিয়াদ এত বড় ঘটনা করছে, রিয়াদের ব্যাপারে কি এনসিপি কোনো বিবৃতি দিছে যে না তাকে অন্যায়ভাবে করা হয়েছে? দেয় নাই তো। যদি দিত তখন আপনি এনসিপিকে দায়ী দিতে পারতেন। তাকে তো করার সুযোগ করে দিয়েছে গভর্নমেন্ট, কইরা একটাকে আটকাইছে। বিএনপি কি এক জায়গায় বলছে যে ওই লোকটাকে তুমি কি কারণে ধরলা, কি কারণে মারলা? ধরার দায়িত্ব কার? আমার ছিনতাই হয়ে গেল, ছিনতাই করলো মনে করেন এনসিপি লোক, আমি কি এনসিপিকে দায়ী দিব না গভর্নমেন্টকে দায়ী দিব? যে গভর্নমেন্ট কেন ছিনতাইকারীকে আটকালো না? তো বিষয়গুলো গভর্নমেন্টের, তো গভর্নমেন্ট সেই দায়িত্ব পালন করছে না কেন? মানুষকে বোঝাচ্ছে যে রাজনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিগুলো তোমার সমস্যার সমাধান দিতে পারবে না। বিরাজনীতিকরণের একটি জি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। রুমিন ফারহানা, আপনার কাছে আসতে চাই। ভয় দেখানোর একটি কথা বলা হচ্ছিল, যে 1-11 কথা যেটি আসছিল সেটিতে জনাব মাসুদ কামাল বলছিলেন যে এক ধরনের জুজুর ভয় দেখানো হচ্ছে। একই রকম এক ধরনের ভয় আমি দেখছি সম্প্রতি বিএনপির বক্তব্যেও বারবার উঠে আসছে। আপনাদের মহাসচিব বলেছেন, অন্যান্য নেতারাও বলছেন যে দক্ষিণ পন্থার উত্থান হবে বা চরমপন্থা বা উগ্রপন্থার উত্থান হবে, এই ধরনের একটি ভয় আমরা আওয়ামী লীগ আমলেও কিন্তু শুনেছি। ওনারাও বলতেন যে ওনারা না থাকলে চরমপন্থার উত্থান হবে বা জঙ্গিবাদের উত্থান হবে, এই ধরনের একটি ভয় তারা পুরা বিশ্বকেই দেখাচ্ছিলেন। এরকম একটি ন্যারেটিভ তখন ছিল, সেটিকে এখন বিএনপি ফলো করছে? 1-11 নিয়ে যেই কথাটা এসছে সেটাকে আমি ভয় দেখানো হিসেবে দেখি না, বরং এটাকে আমি এক ধরনের ওয়েক আপ কল বা মানুষকে আগাম সতর্ক করা হিসেবে দেখি। কেন? মাসুদ কামাল ভাই যেটা বলছিলেন সেই কথাগুলো কিন্তু আমি বহুবার একই ধরনের কথা বলেছি, যে এই যে চাঁদাবাজি, এই যে নানান রকম অভিযোগ রাজনৈতিক দলগুলোর উপর দেয়া হচ্ছে, এগুলোর কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? কারণ ক্ষমতায় তো বিএনপি নাই। বিএনপি তো
আমলা বা পুলিশে বিএনপি মানে বিএনপি এখন ক্ষমতায় নেই, এটা পরিচালনার দায়িত্বে বিএনপি নাই। সো তাদেরকে যদি গ্রেফতার করা হতো, তাদের বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা নেওয়া হতো, তাদেরকে যদি কারাগারে নেওয়া হতো, তাহলে আমি বিশ্বাস করি এই বিশৃঙ্খল পরিস্থিতি অনেকটাই লাইনে আসতো। কিন্তু কেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে বিষয়টাকে অনেকটা ছাড়া গরুর মতন ছেড়ে রাখা হয়েছে? ছেড়ে রাখা হয়েছে এ কারণেই যাতে একটা সময় গিয়ে খুব শক্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বা সরকার বলতে পারে যে এই দেশে কোনো পলিটিক্যাল পার্টি দেশের মানুষের স্বার্থে আসলে কাজ করে না। তারা লুটেরা, তারা চাঁদাবাজ, তারা ভালো নয়, তারা মানুষকে নানানভাবে নির্যাতন করে, ন্যূনতম কোনো সুযোগ পেলে সেটা সদ্ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে। সুতরাং এই যে যেই নেগেটিভ প্রচারণাগুলো, সেটা না দলগুলোর বিরুদ্ধে একটা অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইনের মতো কাজ করবে। আপনি চিন্তা করে দেখুন তো, এই যে 1 বছরে আমরা কিন্তু ক্রমাগত এই ধরনের কথা, এই ধরনের অভিযোগ আমরা বিএনপির ব্যাপারে শুনে এসেছি, এবং আমরা লক্ষ্য করেছি যে এত কথা, এত অভিযোগ, এত কিছু, কিন্তু সরকারের তরফ থেকে আইনগত যে ব্যবস্থা নেওয়া, সেখানে আমরা তেমন কোনো অগ্রগতি দেখি না, এবং সে কারণে একটার পর একটা ঘটনা ঘটতে পারে বা ঘটতে দেয়া হয়। সো এটাই কিন্তু বিরাজনীতিকরণের প্রথম ধাপ, যে সবাই খারাপ, পলিটিশিয়ান মানেই খারাপ। ধরুন ডক্টর মোহাম্মদ ইউনূস কত অবলীলায় বলে ফেলেন যে এই দেশের মানুষকে টাকা দিয়েই এই দেশের মানুষের কাছ থেকে ভোট কিনে ফেলা যায়। ওই দেশের মানুষ সম্পর্কে ওনার ধারণা কি, ওনার এইটুকু বক্তব্যই তো সেটা খুব পরিষ্কার হয়ে যায়। দেখুন, এই দেশের মানুষকে যদি টাকা দিয়ে কেনা যেত, ভোট কেনা যেত, তাহলে আর শেখ হাসিনাকে ভোট কেন্দ্রে হাহাকার করতে হতো না 14, 18 বা 24 সালে। কারণ মানুষ বুঝেছিল যে এই ভোট দেওয়া না দেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স নাই। সো টাকা আওয়ামী লীগের হাতে কম ছিল না। তারা যদি ভোটারকে টাকা দিয়ে আনা যেত, তাহলে সেই ব্যাপারে কোনো কার্পণ্য আওয়ামী লীগের করবার কথা নয়। সো বাংলাদেশের মানুষের ভোট টাকা দিয়ে কেনা যায়, এরকম বিশ্বাস যিনি লালন করেন, তিনি তো বাংলাদেশের মানুষকে তাদের ক্ষমতা তাদের হাতে দেয়া কিংবা বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে রাজনীতির ভারটা ছেড়ে দেয়া তিনি নিরাপদ বোধ করবে না, সেটাই স্বাভাবিক। এবং তার পিছনে আপনি যেটা বলছিলেন যে পশ্চিমা শক্তির তো ডেফিনেটলি একটা বড়, আমি বলছিলাম না যারা মাসুদ, হ্যাঁ ডেফিনেটলি তাদের একটা বড় প্রভাব তো তার উপরে আছে। এবং আপনি যদি উপদেষ্টা পরিষদটা লক্ষ্য করেন, এই উপদেষ্টা পরিষদ এত মিজারেবলি ফেল করলো কেন, এটা কিন্তু আমি চিন্তা করেছি অ্যাটলিস্ট, যে কেন। তাদের কয়েকটা কারণ আছে। এক হচ্ছে তাদের বেশিরভাগ বাংলাদেশকে চেনে না, জানে না। বাংলাদেশের গ্রামে গঞ্জে মফস্বলে হাঁটার কোনো অভিজ্ঞতা তাদের নাই। আমার জন্ম, বেড়ে ওঠা, আমার বাবার তার শিক্ষা জীবন সবকিছুই, আমার মায়ের জন্ম, বেড়ে ওঠা সবই ঢাকায়। কিন্তু রাজনীতির কারণে আমাকে কিন্তু আবার এই চতুর্থ প্রজন্ম হিসেবে আবার আমাকে এখন গ্রামে যেতে হচ্ছে। একদম মানে ফ্রম জিরো থেকে, স্ক্র্যাচ থেকে আমি শুরু করেছি আবার। 4 জেনারেশন কিন্তু আমরা কেউ গ্রামের সাথে আমাদের কোনো সংযোগ ছিল না, কিন্তু আমি আবার শুরু করেছি। এই মানুষগুলো তো অনেক পুরানো রাজনৈতিক দল ছিল, অফকোর্স। এবং বিএনপি যেমন এটিও সত্য যে সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, তেমনভাবে এটিও সত্য যে এই রিপোর্টে যেটি এসেছে যে 92% এইসব বিভিন্ন রাজনৈতিক সহিংসতার সাথে বিএনপি জড়িত। এটিও সত্য যে চাঁদাবাজির বিভিন্ন ঘটনায় বিএনপি নেতাকর্মীরা যুক্ত হচ্ছেন, এবং সেই জন্যই বিএনপি বহিষ্কারও করছে। 4000 হোক বা 7000 হোক, অলরেডি বহিষ্কার করেছে বিএনপি। একদিকে তারেক রহমান সমাবেশে বলছে যে মানুষ আর প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি চায় না, আরেকদিকে টিআইবির রিপোর্ট বলছে যে সেই পথেই বিএনপি হাঁটছে। না, আমি তো সেটাই বলছি যে বিএনপিকে তো এই বিষয়টা এখন বুঝতে হবে। বিএনপি ডেফিনেটলি নীতি নির্ধারকরা আশা করি বুঝতে পারছেন যে সরকার ব্যবস্থা নেবে না, ব্যবস্থা নিয়ে যে বিষয়টাকে থামাবে বা কমিয়ে নিয়ে আসবে, এটা সরকারের লক্ষ্যই না। সরকার চাইছে ঘটনাগুলো ঘটতে থাকুক, ঘটনাগুলো ঘটতে থাকুক, আরও বেশি ঘটুক, গণমাধ্যমে আসুক, মানুষের এক ধরনের বিতৃষ্ণা তৈরি হোক, মানুষ পলিটিশিয়ানদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেক, মানুষ পলিটিক্যাল পার্টিগুলোকে না বলুক, নেগেটিভ একটা ইমপ্রেশন মানুষের মধ্যে তৈরি হোক, এটা তো সরকার চাইছে। কিন্তু বিএনপির দায়িত্ব হচ্ছে এই প্রতিকূলতার মধ্যেও এই বিষয়টা এনশিওর করা যে না, ঠিক আছে, সরকার করবে না, সরকার আইনগত ব্যবস্থা নিয়ে নানান অপকর্ম কমিয়ে নিয়ে আসবে, এটা সরকার করবে না। তাহলে আমি দলগতভাবে এখন আরো শক্ত কি পদক্ষেপ নিতে পারি, এইটা বিএনপিকে এখন ভাবতে হবে। সেই জন্য আমি এটাকে বিএনপির জন্য একটা ওয়েক আপ কল বলেছিলাম, যে সরকার তাকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রপার প্রয়োগ দিয়ে, আইনের প্রপার প্রয়োগ দিয়ে সরকার যে বিষয়টাকে বন্ধ করবে, এই আশা বিএনপির করে লাভ নাই। বিএনপিকেই ব্যবস্থা নিতে হবে এবং বিএনপিকেই আরো শক্ত পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা করতে হবে, যাতে নিজের ভবিষ্যৎ চিন্তা করে
নিজের দলের নেতাকর্মীকে আরো শক্তভাবে হ্যান্ডেল করা যায়। আচ্ছা, আমি যে জায়গাটাতে ছিলাম, এই উপদেষ্টা পরিষদের মিজারেবলি ফেল করার কারণ হচ্ছে তারা বাংলাদেশ জানে না, এবং 2 হচ্ছে তাদের প্রত্যেকের একটা করে পা দেশের বাইরে ফেলা। সো তারা জানে যেই মুহূর্তে দেশ উত্তপ্ত হওয়া শুরু হবে, ওই মুহূর্তে যেই পাটা বাংলাদেশে আছে ওই পাটাকেও তারা ওই দেশে নিয়ে যাবে। আমাদের 1 মিনিট, আমাদের ভবিষ্যৎ, আমাদের সামনের দিন, এগুলো নিয়ে তাদের কারো কোনো মাথা ব্যথা নাই, কারো কোনো মাথা ব্যথা নাই। সুতরাং তারা এই যে মাসুদ খান ভাই বলছিল না যে এটা কি ভাই নাকি ট্রায়াল অ্যান্ড এরারের প্রসেস নাকি বাংলাদেশটা, হ্যাঁ বাংলাদেশটা তাদের কাছে একটা গিনিপিগের মতো, ট্রায়াল অ্যান্ড এরারের মতো। আপনি আমাকে বলেন ডে 1 থেকে সরকারের কোনো রোড ম্যাপ, সরকার কি করতে চায়? রোড ম্যাপ মানে আমার সময় এতদিন, আমি এতদিনের মধ্যে এইটা আমার এজেন্ডা, এটা আমার প্রায়োরিটি, এটা আমার মধ্যম, এটা আমার লিস্ট প্রায়োরিটি। 3 হচ্ছে আমি কাদেরকে দিয়ে আমার গোল অ্যাচিভ করতে চাই, এই উপদেষ্টা পরিষদ, এর মধ্যে এই উপদেষ্টা ফেল করছে, তাকে বদলে নতুন উপদেষ্টা আনা, কিংবা যে উপদেষ্টারা নানান রকম দুর্নীতির অভিযোগ আসছে, ক্রাইমের অভিযোগ আসছে যাদের বিরুদ্ধে, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা। একটা কিছু সরকার করেছে? সরকার সফল হওয়ার জন্য কোন রকম কোনো চেষ্টা করেছে? সরকার নিজে ব্যর্থ হচ্ছে এবং একই সঙ্গে সরকার পলিটিক্সকে ব্যর্থ করার চেষ্টা করছে, which is very dangerous। একটু থামাবো আমি। আপনি বলেছেন যে সরকার রোড ম্যাপ দেয়নি, বিএনপি আসলে কি রোড ম্যাপ দিয়েছে যেটি দেখে আমরা বুঝবো যে সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, এই সরকার যেভাবে ব্যর্থ হয়েছে, বিএনপি তার চেয়েও মিজারেবলি ফেল করবে না, সেটি আমরা কিভাবে বুঝবো? আরেকটি আপনি বলেছেন যে উপদেষ্টারা 1 পা বাইরে দিয়ে রেখেছে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2 পাই বাইরে দিয়ে রেখেছেন, এবং আমি যুবদলের সমাবেশে স্লোগান শুনছিলাম যে তারেক রহমান দেশে ফিরে আসবেন, সেটি নিয়ে অনেক স্লোগান দেওয়া হচ্ছিল এবং নেতাকর্মীরা খুবই উজ্জীবিত সেই বিষয়টি চিন্তা করে। কিন্তু এখনও তো তিনি ইউকেতে আছেন এবং এখনো আমরা তার আসার কোনো রকমের লক্ষণ দেখতে পাচ্ছি না। 2টা প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করবে, সেটা অলরেডি বিএনপি বহুবার বলেছে। আচ্ছা, সেই কেতাবি কথা বাদ দিলাম, 31 পয়েন্টস বাদ দিলাম। আপনি লক্ষ্য করে দেখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্র দলের সমাবেশ ছিল গতকাল, আজকে যুব দলের ছিল, দুটোতেই কিন্তু তিনি খুবই দিক নির্দেশনামূলক কথা বলেছেন যে এখন কথা না, এখন কাজের সময়, এবং কি কি কাজ উনি করতে চান, শিক্ষাক্ষেত্রে কি কি পরিবর্তন আনতে চান, বাচ্চাদের কর্মসংস্থান তৈরির জন্য কি কি করতে চান, সেই কর্মসংস্থানে তারা যেন দক্ষ জনশক্তি হিসেবে দেশের বাইরে কাজ করতে পারে সেটার জন্য তিনি কি কি করতে চান, ইত্যাদি ইত্যাদি ডিটেল বর্ণনা তিনি দিয়েছেন। এবং নির্বাচন যখন আসবে তখন কিন্তু প্রতিটি দল তাদের যার প্রতিশ্রুতি জনগণকে জানাবে, এবং তখনই আরো বেশি পরিষ্কার হবে কোন দল ক্ষমতায় গেলে কি করবে। এবং মানুষের কাছে যেহেতু তার একটা লিখিত ইশতেহার থাকবে সামনে যে এই দল, এনসিপি ফর এক্সাম্পল গেলে এটা করবে, বিএনপি গেলে এটা করবে, জামাত গেলে এটা করবে। সো যেই দলটাই ক্ষমতায় যাক না কেন, বিএনপি যাক আর যেই যাক, তারা ওই ইশতেহার অনুযায়ী কাজ করছে কিনা, তারা তাদের মানুষকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করছে কি করছে না, সেটা কিন্তু মানুষের কাছে খুব পরিষ্কারভাবে থাকবে। আর ওই ইশতেহারটা দেখে যদি মানুষ মনে করে, মেজরিটি মনে করে বিএনপিকে ভোট দেবে, বিএনপি ক্ষমতায় যাবে। তারপরে যদি বিএনপি সেটা বাস্তবায়ন করতে না পারে, সেটার আসলে ভোটের মাধ্যমেই বিএনপিকে দিতে হবে। সো এইসব ছক খুব পরিষ্কার। রাজনীতির ছকের মধ্যে কিন্তু কোনো গোলমাল নাই। গোলমাল হয় এই ধরনের অস্পষ্ট সরকারকে ঘিরে। আর জনাব তারেক রহমানের ফিরবার ব্যাপারে যে কথাটা আপনি প্রশ্ন করেছেন, আমি যদি পাল্টা প্রশ্ন করি, সরকার তার নিরাপত্তা ততটুকু এনশিওর করতে পারছে না কেন যে তিনি দেশে ফিরে আসবেন? তিনি কি দেশে ফিরে আসতে চান না? তিনি কি দেখেন না যে বাংলাদেশে তার জনসমর্থন কতটুকু? এবং এত ঝড় ঝঞ্ঝার মধ্যেও যেই পরিবারের নেতৃত্ব বাংলাদেশের মানুষের হাত ছাড়ে নাই, ৭৭ বছর বয়সে ১৫০ বছরের পুরানো সলিটারি কনফাইনমেন্টের মধ্যে যিনি গেছেন, সেই পরিবার দেশের বাইরে চলে যাবে, এই হিস্ট্রি কিন্তু নাই। বেগম খালেদা জিয়া খুব পরিষ্কার বলেছিলেন যে বাংলাদেশ ছাড়া আমার পৃথিবীর আর কোথাও যাওয়ার কোনো জায়গা নাই, এবং একই কথা তার সন্তানদের ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু তারেক রহমান কি সেটি সেভাবে বলতে পারবেন? যে দেশে তিনি নিরাপদ বোধ করছেন না, সেই দেশে তিনি উনি বোধ করছেন না, ওনাকে নিরাপদ বোধ করতে দেওয়া হচ্ছে না, নিরাপত্তা দেওয়া হচ্ছে না। আমি যদি পাল্টা এভাবে বলি, ওনার মামলাগুলো কিন্তু সব ওঠে নাই, ওনার মামলাগুলো কিন্তু এখনো বাকি আছে, ওনার মামলা সব ওঠে নাই। সুতরাং ওনার, দেখুন, বাংলাদেশে এতদিন পর্যন্ত দ্বিদলীয় ব্যবস্থা ছিল, এবং বাংলাদেশে এখনো যদি আপনি ভোটার পার্সেন্টেজ ধরেন, এই দুটো দলই আওয়ামী লীগ এবং বিএনপি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি। আওয়ামী লীগ কিন্তু পুরোপুরি নেতৃত্ব শূন্য এখন। আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে টপ লিডারশিপ যারা ছিল কেউ বাংলাদেশে নাই, আর বাকি যে কয়জন আছে জেলে আছে। বিএনপিকে যদি লিডারশিপ শূন্য করে ফেলার
কোনো চেষ্টা বা পায়তারা সরকারের থাকে, বিকজ আমরা এই সরকারের বিরাজনীতিকরণ নিয়ে এতক্ষণ আলাপ করেছি দোলা। সো এইরকম কোনো প্ল্যান যদি তাদের থাকে তাহলে তাদের প্রাইম টার্গেট কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হওয়ার কথা। জি, অসংখ্য ধন্যবাদ রুমিন। আমরা আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে সম্প্রতি শিবির এবং এনসিপির মধ্যে আমরা দেখছিলাম যে মোটামুটি ধরনের একটা ভালো সম্পর্ক, যেটি আমরা প্রথমে আলোচনা করছিলাম, যে মনে হচ্ছিল যে শিবির এবং এনসিপির মধ্যে বেশ একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে আন্দোলনের সময় বা তারপরে। কিন্তু খুব সাম্প্রতিক সময়ে এসে আমরা দেখলাম যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি তার ফেসবুক পেজে প্রথমে মন্তব্য করলেন যে সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, এবং এরপরে আমরা দেখলাম যে ফেসবুকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার যিনি আহ্বায়ক আব্দুল কাদের, তিনিও বলেছেন যে শিবিরের ছেলেরা কিভাবে ছাত্রলীগে গুপ্ত আকারে ছিলেন এবং সেখানে ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তারাই আগ্রাসী ছিলেন তার ভাষায়, এবং যেটি ছাত্র শিবিরের যিনি কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাদিক কায়েম তিনি আবার এ দাবি অসত্য বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে পাল্টাপাল্টি এক ধরনের বক্তব্য চলে আসছে যে কারা বেশি ভূমিকা পালন করেছেন গণ অভ্যুত্থানে। শিবিরের সাথে আপনাদের এই যে ভুল বোঝাবুঝি বলবো নাকি একটা দূরত্ব তৈরি হচ্ছে, সেটিকে আসলে আপনারা কেন দেখছেন বা কেন তৈরি হচ্ছে? প্রথমত আপনি এনসিপির সাথে শিবিরের দূরত্ব তৈরি হচ্ছে এইভাবে আমরা দেখতে পারি না, কারণ শিবির মূলত একটি ছাত্র সংগঠন। তো এনসিপির সাথে যদি দূরত্ব হয় কিংবা সখ্যতা হয় সেটা হবে জামাতের ছাত্র সংগঠন। জামাতের ছাত্র সংগঠন, ছাত্র সংগঠনের সাথে সাধারণত একটা দলের এইভাবে আপনার কোনো ইকুয়েশনই বোঝাপড়া হয় না, আপনার ধরেন তাদের কোনো রাজনৈতিক সমঝোতা সম্ভব হয় না। তো যেটা ঘটেছে প্রথমত গণঅভ্যুত্থানের যে ইতিহাস তো আসলে এখনো সে অর্থে লিখিত হয়নি, এখন লিখিত সম্ভব না, কারণ গণঅভ্যুত্থান না শুধু যে কোনো সময় এই ধরনের বড় ঘটনা আসলে ঘটনার কুশীলবরা যখন ঘটনা থেকে অথবা এই ঘটনার যে ইতিহাস আছে সেটার থেকে স্বার্থ সংশ্লিষ্ট ক্ষমতা সংশ্লিষ্ট ব্যাপারে যুক্ত থাকে, তখন আপনার আসলে কেউ সত্য কথনে বিশ্বাসী হয়, সত্য বলে নিজের পরাজয় জয় সবগুলো নির্ধারণ করে তা কিন্তু হয় না। তখন তারা তাদের মতো করে একটা ন্যারেটিভ দাঁড় করায়। এখানে যেটা হচ্ছে, এখানে যেহেতু গণঅভ্যুত্থানের পরে আমরা গণতান্ত্রিক উত্তরণের রাস্তায় আছি, কিন্তু এখন পর্যন্ত গণতান্ত্রিক উত্তরণের সবচেয়ে বড় যে ঘটনাটা জাতীয় নির্বাচন সংঘটিত হয়নি। ছাত্র ক্যাম্পাসগুলোতে যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানেও আসলে নির্বাচনগুলো জাস্ট আপনার তফসিল ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই শুধুমাত্র এনসিপি নেতৃত্ব কিংবা বাকশাস্ত্রের নেতৃত্বের সাথে শিবির না, এখানে কিন্তু আপনি দেখবেন যে কিছুদিন পূর্বে থেকে ছাত্রদলের সাথে শিবিরের ক্যাম্পাসে আপনার অনেকগুলো পয়েন্টে তাদের বিতর্ক হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে তাদের সাথে আপনার মুখোমুখি অবস্থা তৈরি হয়েছে। মূলত এটা ক্যাম্পাস ভিত্তিক যে রাজনীতি, এই রাজনীতির এখনকার গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে, গণঅভ্যুত্থানের পরে যেই ক্যাম্পাসের যে ভোটার আছেন যারা আসলে যাদের ভোট ডাকছেন নির্বাচনে ম্যাটার করবে, নাহিদ ইসলামের স্ট্যাটাসটা আর একটা পরে বলছি যে এখন এখানে তো ক্যাম্পাসের রাজনীতির বিষয়টা একটা রকম আছে, সেটাকে আমরা ধরে নিতে পারি এটা আগামী জাকসু কিংবা রাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলো কিভাবে ভূমিকা পালন করেছে তারা তাদের ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। আর আপনি দেখবেন যে এখানে আল জাজিরা সম্প্রতি একটি বোঝাপড়ার মাধ্যমে হচ্ছে নাকি বোঝাপড়ার মাধ্যমে হওয়ার কথা না, যেহেতু এখানে ভোটের মাঠে একে অপরের প্রতিপক্ষ, এবং আপনারা দেখেছেন যে অনেকগুলো আপনার মেরুকরণ ডিঙ্গিয়ে দেখা যায় প্যানেল হয় অনেক সময়, মানে ক্যাম্পাস নির্বাচন তো জাতীয় নির্বাচনের মতো না, সেক্ষেত্রে দেখা যায় এমন হতে পারে শিবিরের সাথে বাম দলের প্যানেল হতে পারে, কারণ কে কার স্ট্রেংথের জায়গাটা আসলে মাঠ থেকে সর্বোচ্চভাবে নিয়ে আসতে পারবে সেই জিনিসটা এখানে লক্ষ্য করা যায়। আপনার মনে হচ্ছে ডাকসু নির্বাচনকে এটা আব্দুল কাদেরের সাথে যে আপনার সাদিক কায়েম কিংবা মামা ফাতেমার যে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ত্যাগ করে তারপর তাদের সাথে যেই আপনার নতুন ইকুয়েশন হচ্ছে, সেটা মূলত ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংসদ নির্বাচনের একটা উপলক্ষ হিসেবে মনে করা হচ্ছে, এবং এটাকে আমি খুব মানে সুন্দরভাবে পাঠ করতে চাই, কারণ তারা আসলে নির্বাচনের যেই আমরা দেখি যে একটা কাদা ছোড়াছুড়ি ব্যাপার থেকে সেদিকে না গিয়ে তারা বরং তাদেরকে সামহাউ ডিসএমবেডেড করছে। সবাই জনমতে যে একটা পারসেপশন তৈরি হয় যে হ্যাঁ ওর সাথে মনে হয় ওর গোপন ডিল আছে অথবা তারা মনে হয় একই, এই জায়গা না, তারা নিজেদেরকে একটা স্বকীয় জায়গা থেকে আবিষ্কার করছেন যে হ্যাঁ আমি আসলে এইটা। আব্দুল কাদের আবিষ্কার করছেন, মামা ফাতেমা আবিষ্কার করছেন, সাদেক কায়েম আবিষ্কার করছেন, যে
পরিষ্কার মানে তারা নিজেদেরকে তুলে ধরছেন, দেখো এইটা আমার পলিসি। আপনি যদি নাহিদ ইসলামের মন্তব্যটা যেটা জানতে চেয়েছেন, আপনি আল জাজিরাতে যে প্রতিবেদনটা এসেছে আপনি যদি দেখেন, সেই প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং এটা গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে অভ্যুত্থানের ঘটনাগুলোকে ডেসক্রাইব করা হয়েছে সাদিক কায়েমের বর্ণনায়। তো এটা স্বাভাবিকভাবেই এটা অনেকটা একপেশে এবং কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন তাদের অনেককেই এই প্রতিবেদনে নাই করে দেওয়া হয়েছে। এবং আপনি দেখেন সেনাপ্রধানেরও একটা গুরুত্বপূর্ণ বক্তব্য সেই প্রতিবেদনে ইনক্লুড করা হয়েছে, যেটা আসলে মূল ধারার যে ইতিহাস আমরা ইতিহাসের মধ্যে বসবাস করছি সেটা হচ্ছে সঙ্গতিপূর্ণ নয়। এবং আরেকটা বিষয় যেটা নাহিদ ইসলাম যেটা না করলে নাহিদ ইসলামের যে কর্তাসত্তা সেটাই প্রশ্নবিদ্ধ হতো, যে আপনার শিবিরের আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী নাহিদ ইসলামরা কাজ করেছেন। নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন যে আসলে তারা কারো ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করেননি। এটা আসলে একটা মরাল গ্রাউন্ডে তার যেই অবস্থান ওই সময় অবস্থানটা ব্যাখ্যা করেছেন। এটার সাথে আমার মনে হয় না যে বাদানুবাদ থাকতে পারে, বরং এটা একটা ঐতিহাসিক রেফারেন্স, যে রেফারেন্সটা ভবিষ্যতে আবার ভেরিফাইয়ের জন্য ব্যবহৃত হতে পারে এবং গবেষকরা হয়তো বা এখান থেকে বের করে আসবেন হোয়াট ওয়াজ দ্য রিয়েল হিস্ট্রি। অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন। জনাব মাসুদ কামাল, একটা ছোট প্রশ্ন একেবারে ছোট করে জানতে চাই, সেটি হচ্ছে যেমন এই জুলাই অভ্যুত্থানের ইতিহাসের ন্যারেটিভ নিয়ে যেমন অনেক বাদানুবাদ হচ্ছে, একই সময়ে আমরা যেমন জানতে পারছি না যে কে আসলে পেছনে ছিলেন, সামনে কারা ছিলেন সেটি আমরা দেখতে পেয়েছি। কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে শহীদ যারা হয়েছিলেন তাদের কিন্তু 1 বছর হয়ে গেছে, কিন্তু তাদের নামের তালিকাও এখনো হয়নি, এবং 71 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের নামের তালিকাও কিন্তু আমরা তখন পাইনি। আপনার কি মনে হয় যে এইবার আমরা তালিকা পাবো, অথবা কেন পাচ্ছি না, আপনার কি মনে হয় যদি একটু ছোট করে বলেন? এটা সরকারের ব্যর্থতা। জানতে আপনি আবার কবেন যে আমি খালি সরকারের বিরুদ্ধে বলি? এটা টোটালি সরকারের ব্যর্থতা। এই 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 তালিকাটা করে দায়িত্বটা কার ছিল? গভর্নমেন্টে ছিল। একটা মন্ত্রণালয় আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, তারাই তো এই কাজটা করতে পারে। তাদের আর কাজ কি ভাই? এদের কাজ কি? বসে বসে বেতন নেওয়া ছাড়া তারা এই কাজটা করতে পারে না। আমরা কি পাবো? আপনি কি আশাবাদী এই বিষয়ে? তারা নড়াচড়া করে দিলে পাবো, নড়াচড়া না করলে পাবো না। হিসাব ক্লিয়ার। এটার মধ্যে কি কোনো রাজনীতি দেখতে পান? ওরা তো রাজনীতি ভাঙতে চায়, ওরা তো রাজনীতিবিদদের বাদ দিয়ে যাচ্ছে। এই গভর্নমেন্টের মূল লক্ষ্যই তো এটা, যে বিরাজনীতি গ্রহণ করবে, যে রাজনীতিবিদদের কোনো কাজের না। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ।